পাঁচে বেরোবো, একটা বাজে হ্যাঁ বাইরে বেরোবো ছোটো জব দিয়ে যাবো। হ্যালো হ্যালো আবার আমরা একটু সঙ্গীতে থাকবো। আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন মল্লিকা দে এবং পরবর্তীতে সোনালী চ্যাটার্জি।
বাজারবাসী বন্ধু সে মোরা, বাজারবাসী বন্ধু সে মোরা, নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজারবাসী বন্ধু সে মোরা। বাজারবাসী বন্ধু সে মোরা, নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজারবাসী বন্ধু সে মোরা। বাজারবাসী বন্ধু সে মোরা। বাঁশিতে কি মধু ভরা, আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা নাই। বাঁশিতে কি মধু ভরা, আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা নাই। কালার বাঁশি হলো না, বলে শুধু রাধা নাম, কুলো মধু কুলো মানমোলা। বাঁশি সুরে অঙ্গ জানে, ঘরে সবাই রে ফেলে, মনে রয়ে যাবো যমুনায়। সে মোরায়, নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজারবাসী বন্ধু সে মোরায়। শোনো বলো নীতি সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি, কেন পাখি উড়ে যেতে চায়। শোনো বলো নীতি সখী, বন্ধু ছাড়া কেমনে থাকি, কেন পাখি উড়ে যেতে চায়। আমি নারী কালার বসে দিল জ্বালা, অবকালা বন্ধু রসিকা। যদি আমার কেউ থাকো, তবু দিনে পাখি রাখো, মেরে সখী কোথার পার। বাজারবাসী বন্ধু সে মোরা। ভুবন মোহন সুরে ভাটার নদী উদান ধারে, চলে আগুন আমার অন্তরায়। ভুবন মোহন সুরে ভাটার নদী উদান ধারে, চলে আগুন আমার অন্তরায়। মনের রসমাসি হইয়া, দেখো তারি তল্লাশিয়া, ভুবনে সে বাঁশুরি বাজায়। নইলে বসে চিনতে পারে, রাতে মতো ঘুমার জলে, কান্দিব বলে গুলশান। বাজারবাসী বন্ধু সে মোরায়, নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজারবাসী বন্ধু সে মোরায়। বাজারবাসী বন্ধু সে মোরায়, বাজারবাসী চেঞ্জার নয়
যে প্রোগ্রামটা হচ্ছে আমি আমরা ভাষা আমি আজকে প্রথম আসলাম এই পরিবারের সদস্য আমি কিন্তু নতুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পেলাম। আর এখানকার আমি প্রথম দিয়ে যেটা শুনলাম আর কি আমি তো এটা শোনার কোনো ভালো লাগতা ছিল না, খুবই ভালো লাগলো যে গঠনমূলক খুব উদ্দেশ্যমূলক কাজ নিয়ে আপনারা এগোচ্ছেন। বিভিন্ন সংগঠন খালি গান নিয়েই থাকে, বিভিন্ন প্রোগ্রাম করছে, আপনাদের উদ্দেশ্যটা অনেক বড়। আমি আপনাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে থাকতে চাই। আমি বাউল গানটা করি, মূলত সবাই করি বাউলটা গান শেখাইও, যদি সব সুযোগ পাই কোনো গরিব বাচ্চাদের শেখানোর আপনাদের সংস্থা থেকে আমি শেখাবো, আমার দিকে কোনো ইয়ে থাকবে না। আমি বলেই একটা লালন গীতালে গাইছি, এখন আমাদের এই প্রেক্ষিতে গাইছি, মানে আমাদের এখন যা দেখছেন দেশের অবস্থা, পৃথিবীর গোটা পৃথিবীর অবস্থা, সেইটাকে দেশের সব
যা হয় সব অনুষ্ঠানে একটু পেছনে পেছনে যায়। তো হ্যাঁ, দয় অবশ্যই আসলে হ্যাঁ, মনবাসী সবসময় তো একটু খোলামেলাভাবে কাজ করার চেষ্টা করে, তো একটু অগোছালো হবে, তার মধ্যে সবাই একটু মানিয়ে নেয়। আমরা পরপর তিনজনকে ডেকে নিচ্ছি। অঞ্জনা ভট্টাচার্য, মাসব দত্তা মুখার্জি আর লাবণী। টাইটেলটা যদি মনবাসী টাইটেলে বিশ্বাস করে, টাইটেল থেকেই ভাগাভাগি শুরু হয় এবং আমরা সকলে আমাদের নাম লিখি, তারপরে আমরা মনবাসী। অঞ্জনার শুরুর আগে আমি একটু আমাদের এখানে আমার রূপীগুরু শ্রী নরেশ নন্দী স্যার এসেছেন, তাকে আমি একটু এখানে আসার জন্য অনুরোধ করছি। স্যার চলে আসুন। আর কেউ চলে যাবেন না, খুব অল্প হলেও একটু আমরা আসুন, আমরা একটু চা জলপানের ব্যবস্থা করেছি, একটু থাকবো, আসুন। কিছু না করার জন্য স্যারের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। নরেশ নন্দী নিজেই নিজের পরিচয়। তো যেটা আমার না বললে নয়, সেটা হচ্ছে আমার অন্তরের কৃতজ্ঞতা তাকে, যে আমি তাকে আনার জন্য যতটুকু সম্মাননা, যতটুকু ব্যবস্থা করা প্রয়োজন, আমি সেটা কোনোবারই করে উঠতে পারি না, করে উঠতে পারি না বলে সেইভাবে আমরা আয়োজন কারোর জন্যই হয়তো করি না, ঠিক তবু স্যার একবার বললেই চলে আসে, ঠিক চলে আসে। নমস্কার সবাইকে। আসলে খুব সত্যি বলতে কি, আমি আজকে অনুষ্ঠানটা দেখার জন্য এসেছিলাম, কিছুক্ষণ থাকবো, একটু আড্ডা মারবো সবার সাথে, কি হয় ওর প্রায় সময় এরকম ধরনের অনুষ্ঠান হয়, আশা হয়ে ওঠে না, সেইটার জন্যই এসেছিলাম। আর এত কিছু কোনো বেশি ভাবনা চিন্তা করে আসিনি যে কেন যাচ্ছি, কেন যাব, এই সমস্ত। যাই হোক, সেসব ভেবে লাভ নেই। এসে যখন পড়েছি, এত মাইক্রোফোন যখন হাতে নিয়েছি, তখন কিন্তু একটু শোনাতেই হবে আপনাদের। খুব সহজ করে, খুব মানে কি বলবো, জানা একটা কবিতা, ওটা একটু শোনা যায় আপনাদের। বসন্ত মানে প্রেম, ভালোবাসা, তার উপরে ভিত্তি করে যদি জয় গোস্বামীর একটা কবিতা, যে কবিতাটা খুব সহজ মনে হচ্ছে, এক্ষুনি বলতে পারবো, হোঁচট খাবো না, দেখে আবার ভাবলে যাচ্ছি অনেকে আছে এখানে, হ্যাঁ, বলতে গিয়ে আবার কিছু হতে পারে, তার থেকে ভালো, সব থেকে যে পুরনো কবিতা বলাই ভালো। স্নেহ সবুজ দিন, তোমার কাছে দিন, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, তুমি তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে, জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে কাছে আসুক তবে, কাছে কোথায় দূর নদী সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না। শুনতে পারিস নদী শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়ার পরে গ্রাম। বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিই, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার খানার, বলবো শোনো, এই কষ্ট আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসে যাবে, ভালোবাসে হবে।
কিছুকে ডেকেছি, এবার কাজ করতে হবে। দাদার পরে কিছু বলা অত্যন্ত চাপ, কিন্তু এসেছি তো সকলকে শুনতে এবং শোনাতে। সেই শুনতে আর শোনাতে শোনাতে যখন শুনি স্নেহের কথা, ভালোবাসা, ভালোবাসার যে কত রকম রূপ, সে তো আমরা বোধহয় কখনো গুনে উঠতে পারি না। কে যে কখন কাকে ভালোবাসবে তাও জানতে পারা যায় না। এমনই একটা ছোট্ট মেয়ের গল্প, যে ভালোবাসলো একটা বিশাল বটগাছের মতো মানুষকে। মেয়েটা ভালোবাসায় জারিত হতে থাকলো। শুরু সেই ভালোবাসার গল্প, এমন কিছু ভালোবাসা যা দিঘির মতো, তাকে ঘরে আনা যায় না, কিন্তু সেই ভালোবাসা থাকে আমাদের হৃদয়ে। দেখাতে পারিনি কেন ভুলে গো তারে, দেখাতে পারিনি কেন কোনদিন ভুলে দেখাতে পেরেছি কি আমার প্রাণটা কি চায়? কোনদিন কি বোঝাতে পেরেছি আপনাকে কত ভালোবাসি আপনাকে? আজ অনেকদিন পর চিঠিপত্র বাক্স খুলে রেখেছি, কত পুরনো কথা মনে পড়ছে। আপনার মনে আছে যে দিন প্রথম আপনাকে চিঠি লিখেছিলাম? আপনার মনে আছে কি লিখেছিলাম? তাতে লিখেছিলাম, আপনি যদি রাজকন্যার সাথে শেখরের বিয়ে না দেন আমার ভারী দুঃখ হবে। আপনি আমায় নিরাশ করেননি, উত্তরে লিখলেন, রাজকন্যার সাথে শেখরের বিয়ে হতে পারত, কিন্তু যে টাকায় সেই বিয়ে হতে পারত সেই টাকায় রাজা শেখরের অন্ত্যেষ্টি ক্রিয়া করেছে। আপনি খুব অবাক হয়েছিলেন এমন একটা চিঠিতে। একটা ছোট্ট মেয়ে যে কিনা আপনার সৃষ্টিকে বদলে দেবার পরামর্শ দিচ্ছে। না, আপনি কিন্তু আমাকে একেবারে নিরাশ করেননি। আমার ভীষণ ইচ্ছে হতো আপনাকে অনেক অনেক চিঠি লেখার। লিখতাম, আপনি কেন চিঠি লেখেন না এটা জানতে চেয়ে যখন খুব অভিমান করে চিঠি দিতাম, আপনি তার উত্তরে আমাকে নিরাশ করতেন না, বলতেন এখন আপনাকে কাজের জন্য এত এত চিঠি লিখতে হয় যে আর চিঠি লিখতে হয় ইচ্ছে করে না। কিন্তু আমি যদি আর কিছুদিন আগে জন্মাতুম তাহলে আপনি নাকি দেখিয়ে দিতে চিঠি লেখায় আপনাকে আমি কেমন হারাতে পারি। এভাবে চলতে লাগলো আমার আর আপনার চিঠি লেখা। আমি চিঠি দিলে 4টে, আপনার চিঠি হয়তো আসে একটা। মাঝে মাঝে অভিমান হয়। এমন একটা দিন এলো যখন আমার চাই একটা নিজস্ব নাম। আপনি অন্য লোকের জন্য যাই হন না কেন, আমার চাই নিজের নাম, যে নামে কেবল আপনাকে আমি ডাকবো। তারপর এলো সেই চিঠি যেখানে আপনি লিখলেন, আপনার জন্মের সময় আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি যে আপনার নামটা কি হবে, কিন্তু আর দেখা যাচ্ছে যে নামটা মন্দ হয়নি। ওই যে এক যে ছিল কবি, তার নামটি হলো রবি। কবির নাম হলো রবি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সেই ছোট্ট মেয়েটার নামটা একটু পরে বললেও সেই মস্ত মানুষটি আমাদের প্রাণের ঠাকুর। ছোট মেয়েটি বলল, আমার চাই একটি নিজস্ব নাম, যে নামে কেবল আমি আপনাকে ডাকব। তার উপরে আপনি লিখলেন, একটা নাম আমি আপনাকে ডাকতেই পারি, তার একটা বিশেষ সুবিধে আছে যে ওই যে এক যে ছিল রানু, তার দাদা হলো ভানু, তাই আমি আপনাকে ভানু দাদা বলে ডাকতে পারি। কেউ যদি এই নামে ডাকতে চায় আমি বলবো, মিলিয়ে দেখাও, মিলিয়ে দেখাও। কারো নাম যদি হয় গিরিবালা, হেমন্তরী, তাহলে
তারা যেই বলবে ভানু দাদা, আমি বলবো মেলাও মেলাও, মিলিয়ে দেখাও। কেউ মেলাতে পারবে না। কিন্তু আপনি আমাকে ভয় দেখাতেও ছাড়লেন না। কারো নাম যদি হয় কানু বিলাসিনী, তাকে আমি কেমন করে ঠেকাবো সে দায়িত্ব আমাকে দিলেন। এভাবে চলতে চলতে আমি বড় হচ্ছি। একবার সেই আমি গেছি বোলপুর, ফেরার পথে আমার ভীষণ কষ্ট হচ্ছে ভানু দাদা। আপনাকে ছেড়ে আসতে আমার ভারী কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে আপনার নাও হয়েছে, কে আপনার চুল আঁচড়ে দেবে। ধীরে ধীরে আমাদের চিঠিপত্র বলতে যেতে থাকে। আচ্ছা ভানু দাদা, আপনি কেন হঠাৎ লিখলেন হারুনামারু জাহাজ থেকে? আমারই যে ডাক দেবে জীবন তারি বারংবার ফিরেছি ডাকিয়া, যে নারী বিচিত্র বেশে মৃদু ভেসে খুলিয়াছে দ্বার থাকিয়া থাকিয়া, দেহধারী উঠেছি হরকার ধারে ছিঁড়েছে আমার, তারই সে চাওয়া চেনা আলোক দিয়ে আমি ছিঁড়ি। ভালোবাসা সবসময় নাম খোঁজে না, আমাদের নাম দেওয়ার সম্ভব। কারণ আমার মাত্র 16 আর আপনি 57। তা নিয়ে অনেক মজা করতেন। আপনি বলতেন আমি যদি চাই আপনি 26 বছরের যুবক হতেও প্রস্তুত। ভালোবাসার বাঁধন হালকা হতে থাকত, তাই কি আপনি বারবার বলতেন মেয়েদের যেই আমার আমার করা এই আপনার ভারী অপছন্দ। বেড়ার মধ্যে আপনার সৃষ্টি ডানা দেখতে পারেন, তাই তিনি বারবার বাঁধন ছেড়েছেন। বারবার কেন মনে হয় রানু যখন তার জীবনে এলো তখন তার মনে কি এত শূন্যতা ছিল? কিন্তু তিনি বারবার নিজের বাঁধন কেটেছেন। তাই রানুকে একদিন বলে দিলেন আর চিঠি না। রানু বারবার করে লিখল, ভানু দাদা, ভানু দাদা তো একবার কি আপনার আমাকে মনে পড়ে না? যদি কোনো রাতে একবার আমাকে মনে পড়ে, সেদিন কি লিখবেন আমাকে যে আমার কথা আপনার খুব মনে পড়ছে? না, আরো অনেক চিঠিপত্র তাদের মধ্যে ছিল, সেগুলো দিয়ে বলবো না। সেই যে ছোট্ট মেয়েটা এত এত চিঠি লিখত শুধুমাত্র ভালোবেসে, আর সেই মানুষটা বটবৃক্ষের মতো ছায়া হয়তো নিয়েছেন, কিন্তু তৃষ্ণার জল তার কাছে পৌঁছল। কি জানি বারবার মনে হয় সে সময় কবিগুলোর মনে কি এই সুর দোলা দিয়ে দিত, সকল গেছে ছড়ি ডাকলে কেন এমন করি আমার সকল গেছে ছড়ি। এমন বসন্তে আমাদের সেই প্রিয় মানুষগুলোকে বড্ড মনে পড়ে। হয়তো চিঠির বাক্স নেই, তাও মনে পড়ে সেই একটা ভালোবাসার গল্প আমার কলমে, তথ্যসূত্র রানু ভানুর চিঠি। চেষ্টা করেছি বাক্স। ধন্যবাদ। ধন্যবাদ শিল্পীকে। আমরা দেখে নিচ্ছি বর্ণালীকে। ওনাদের আসলে বাবার অসুস্থতার খবর এসছে হঠাৎ করে, তার মানে ছেলে দিতে হচ্ছে। আচ্ছা, চায়ের ব্যবস্থাটা বাইরে আছে, যার যার মনে হবে গিয়ে একটু কোথায় এগিয়ে নেবে চা। এবারে শিল্পী বর্ণালী। সকলকে বাসন্তী শুভেচ্ছা। এমন একটা অনুষ্ঠানে অনিন্দিতা আমাকে ডেকেছে, আমি খুবই আপ্লুত। খুব সুন্দর একটা নাম, একমুঠো বন্ধুত্ব। এই মুঠো যেন বিস্তৃত হয়, ব্যক্ত হয় আর শক্ত হয়, এটাই আমার আজকে কামনা। আমরা মন ভাষীকে আমার অনেক শুভেচ্ছা। তাদের সামনের পথ
আরো জয় পতাকা উড়ুক, এটাই আজকে আমি প্রার্থনা করি। আজকে আমি একটু আমার মনস্কামনাটা নষ্ট হয়েছে, আমার বাবা অসুস্থ, হঠাৎ আমি খবর পেলাম। তো একটা ছোট কবিতা বলছি, যেটা বলবো ভেবেছিলাম সেটা একটু বড় আর বলছি। তো জয় গোস্বামী, শুকনো পাতার ডাকে। সবার সঙ্গে বসেছিলেন পথের পাশে চায়ের দোকান, মাথার উপর খড়ের চালা ছই, আবার কেন ডাক পাঠান ও অন্ধকার বসন্ত দিন, কিন্তু আমার ভূমিকা অল্প। ওরা কেমন ভেসে আসছে, দোলের ছেলে দোলের মেয়ে, সারা শরীর আবির ওদের, পায়ের তলায় সমুদ্র থই থই। একটা মতো চলতে পারি, আমি তো তোর মেয়ের বন্ধু, তাই বলে কি বসন্ত দিন মনে মনেও তার বন্ধু নই? ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এমন করার, সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই। আবার আমার ডাল কাঁপছে, সমস্ত ডাল কাঁপছে আমার, কিন্তু বলো বসন্ত দিন তোমার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই, কিন্তু বলো বসন্ত দিন তোমার সঙ্গে তলিয়ে যাবার উপায় আমার কই। ধন্যবাদ, এবং আমরা প্রার্থনা করি ওনার বাবা তাকে সুস্থ হন। এবার আমরা ডেকে নিচ্ছি বাসব দত্তা মুখার্জি। আর মাঝে একটা কথা বলি, আপনারা যারা মনবাসীর কাজকর্ম দেখতে চান, আমাদের ফেসবুকে আমরা মনবাসী একটি অ্যাকাউন্টও আছে, পেজও আছে, গ্রুপও আছে, দেখতে পারেন। আর ইউটিউবে একটা আমরা মনবাসী টিভি বলে একটি চ্যানেল আছে, সেখানে গেলে আমরা 700 উপর টকশো পাবেন, অনেক নাম করা শিল্পীদের আমরা যাদেরকে অগ্রগণ্য মনে করি। আশা করবো আপনারা সেই, এবং আজকের অনুষ্ঠানটা আমরা পরে এডিট করে হয়তো তারপর মধ্যে দিয়ে দেবো। বাসব দত্তা। উপস্থিত সকলকে আমার প্রণাম, সমস্ত কুড়ি মানুষকে আমার শুভেচ্ছা আর ছোটদের অনেক ভালোবাসা। বসন্ত মানে রঙের উৎসব, যেমন বসন্ত মানে প্রকৃতিতে রঙের খেলা, ভালোবাসা, তেমনি আজকে আরেক অন্যরকম বসন্তের কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে 1912 সালে লেখা একটি রাজস্থানী ব্যালাড অনুসরণে হরি খেলা। পত্র দিল পাঠান কিশোর খান, কেতুন হতে ভুলাগ রাজার রানী, লড়াই করি আশ মিটেছে মিয়া, বসন্ত যায় চোখের উপর দিয়া, এসো তোমার পাঠান সৈন্য নিয়া, হরি খেলবো আমরা রাজপুত আনি, যুদ্ধে হারি ওটা শহর ছাড়ি, কেতুন হতে পত্র দিল রানী, পত্র পড়ি কেশর উঠে হাসি, মনের সুখে গোভে দিল চারা, রঙিন দেখে পাগড়ি পরে মাথে, সুরমা আঁকি দিল আঁখির পাতে, গন্ধ ভরা রুমাল দিল হাতে, সহস্রবার দাড়ি দিল ছাড়া, পাঠান সাথে হরি খেলবে রানী, কেশর হাসি গোভে দিল চারা। ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া, বকুল বনে মাতাল হয়ে এলো, গোল ধরেছে আমের বনে বনে, ভ্রমরগুলো কেটার কথা শোনে, গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো, কেতুনপুরে দলে দলে আজি, পাঠান সেনা হরি খেলবে। কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ছিটি মুখবেলা, পাঠানেরা দাঁড়ায় বনে আসি, মুলতানেতে তান ধরেছে বাঁশি, এলো তখন 100 রানীর দাসী, রাজপুতান করতে হরি খেলা, রবি তখন রক্ত রাগে রাঙা, সবে তখন ঝিকি মুখে দাঁড়িয়ে, পায়ে পায়ে ঘাগরা উঠে তুলে, ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে, ডাকিনা হাতে বহে ভাগের খালি, নিবিবন্ধে ছুলেছে পিচকারি, বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি, সারি সারি রাজপুতানের
পায়ে পায়ে ঠান্ডা উঠে দূরে ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ধারে চতুর হাসি হেসে কেশর তবে বড্ড কাছে আসলা বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানি প্রাণী মরি শুনে রানীর শতেক সহচরী হঠাৎ সবে উঠল অষ্টভাগে রাঙা পাগড়ি বেরিয়ে কেশর রঙ্গঘরে সালাম করে আসে শুরু হলো পরীর মাতামাতি উড়তেছে ভাগ রাঙা সন্ধ্যা আকাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ছড়ল তরুণে ভয়ে পাখি পূজন গেল ভুলে রাজপুতানি উচ্চুব্য হাসি কোথা হতে রাঙা গুচ্ছতা লাগলো যেন রাঙা সন্ধ্যা আকাশে চোখে কেন লাগছে না তুমি মনে মনে ভাবছি না বক্ষ মনে উঠছে না নারীর পায়ে বাঁকা মুকুরগুলি কেমন যেন হয়েছে বসুর গুলি এমন করে কাঁপন পাচ্ছে না চোখে কোনো লাগছে না কোনো মনে মনে ভাবছি এসব পাখি কত রাজপুতানির দেখে কোথাও কিছু নাই কি কোমলতা বাহুজুবল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক সাথী যত মঞ্জুরিহীন মরুহীন লতা পাখির ভাবে দেখে কিংবা মনে রাজপুতানির নয় তো কোমলতা তান ধরিয়া ইমান ভূপালিতে বাঁশি বেজে উঠল কুণ্ডলিতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ভাগের থালা রানী বনে এলেন বেলায় তান ধরিয়া ইমান ভূপালিতে তোমারই কাছে দুঃখচক্ষু পড়েছি প্রায় কানা রানী আমারও সেই দশা 100 সখী হাসিয়া বিবসা পাঠানপতির ললাটে সহসা মারিন রানী ভাষার খালাখানা রক্ত ধারা গড়িয়ে পড়ে বেঁকে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠল বেজে কারা না কারা জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ঝঞ্ঝনিয়ে ছিটিয়ে ওঠে অসি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানা কুঞ্জ বনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বেয়ে ওড়না গেল উড়ে পড়ল ঘষে ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে 100 বীর ঘিরল পাঠানেরে পুষ্প হতে 100 সাপের মতো স্বপ্ন সব ওড়না গেল উড়ে পড়ল ঘষে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরব না ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরের বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরব না যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরব না। আমাদের যে চলমান পত্রিকা যেটা হাতে লিখে করা হচ্ছে, তো আমরা এখানে আসলে এখানে একটা লিখতে হবে, আর অরিজিৎদাকে উঠে আসতে হলো, সুবীরদাকে একটু আসতে হবে। আমাদের একটা পত্রিকা আছে বংশীয় পত্রিকা, সেটা আমরা সুবীরদার হাতে একটা তুলে দেবো। বিশিষ্ট নাট্যকার ছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়। আর আমাদের যে চলমান পত্রিকা যেটা বলছিলাম যে আমরা হাতে লিখে এটা চাইবো যে আপনারা তো লিখে দিতে পারেন।
এখানে লেখাগুলো জমা হবে, যেগুলো ভালো লেখাগুলো জমা সেই সেট বার করবো। আমরা বিশ্বনাথবাবুর হাতে আমাদের একটি সংখ্যা আমরা তুলে দিলাম, আশা করবো ভরাট হয়ে সে আসবে নিশ্চিত। ধন্যবাদ। আর আমাদের সত্যিমূর্তি জনশিক্ষা সমিতির সভাপতি আমরা মনে হয়েছিল শ্রী রঞ্জিত মন্ডল, বিশিষ্ট শিক্ষক সমাজকর্মী, এবং সুবীর দা নাট্যকার, বিশিষ্ট নাট্যকার এবং সাংস্কৃতিক কর্মী, আপনারা জানেন। তো আমাদের এই পত্রিকাটা একটা পত্রিকা বন্ধু নির্বাচন সুবীর দা শ্রী রঞ্জিত মন্ডল মহাশয় আমাদেরই একটি পত্রিকা আছে, এটি বছরের 4টে বেরোয়। তো সেই পত্রিকার সুবিধা তো ছোট্ট করে মানে এখন অনেক অনুষ্ঠান বাকি, আমরা একদম ছোট করে সবাইকে আমাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছার সঙ্গেও আরেকটা জানাই আপনাদের অনুরোধ, মানে আমরা এটি বেশ প্রাকৃতিক পরিবেশে রবীন্দ্র তীর্থে যারা গেছি বা রবীন্দ্র ভারতী যারা গেছি বা বিশ্বভারতীতে গেছি, সেখানে যেমন শান্তিনিকেতনের ঢঙে বিভিন্ন আমরা ঘর দেখতে পাই, সেই রকম একটি স্থানে আমাদের এবছরের বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। ওই স্কুলেরই ছাত্রছাত্রীরাই থাকবে, আমরা এখান থেকে যারা যাবো তারাও কেউ কিছুদিন অংশগ্রহণ করতে করবেন, জানিয়ে দেবেন আর কি। কারণ আমাদের খাওয়া দাওয়া সারাদিনের থাকা একটা ব্যবস্থা করতে হয়, তো সেই জন্য একটু জানিয়ে দিলে আগে থেকে যারা যাবেন ভালো হয়। আপনাকে আসলে কিশোর ভারতী স্কুলটা বলছিলাম আমাদের শান্তিনিকেতনের মতোই। তো আমবাগানের মধ্যে আমরা একটা বসন্ত উৎসব 23 তারিখ আয়োজন করেছি, এবং সেখানে আপনারা আগামী 23 তারিখ 9:30টায় শুরু, 4টা পর্যন্ত আমাকে জানিয়ে দেবেন। প্রথম নাম্বারটা আমার বা বন্ধুবাসী বলে সার্চ করলে ওখানে গেলেও আমাকে পেয়ে যাবে, বা পার্থক্য বলে সার্চ করলে। সুবিধা ছোট করে শুধু সজ্জন ব্যক্তি, আমরা মনভাসীর সঙ্গে আমার খুব বেশি দিন আলাপ নেই, আর এরকম অনুষ্ঠানে আমি বোধহয় প্রথম এলাম। তবে পরিচিত জায়গা, কেন 13 বছর এখান দিয়ে যাতায়াত করেছি রত্নগড় হাই স্কুলে, স্বাভাবিকভাবে পরিচিত, কিন্তু আমি কারোর মুখ পরিচিত নয়, যদিও আমাদের পাড়া দুজন আছে এখানে, ইন্দ্রনীল আর আমাদের রয়েছে, আমার ছাত্রী হয়েছে বসে। পরিচিত মুখ অপরিচিতরাই পরিচিত হয়ে যায় আস্তে আস্তে, ক্রমশ সাংস্কৃতিক চেতনার মধ্য দিয়ে। সেই হিসাবে আমার খুবই ভালো লাগছে। একটা ছোট্ট অনুষ্ঠানে আমি আগেই জড়িত ছিলাম, আজকে সেটা সেরে আমি এখানে এসেছি, তারপরে দেরি হয়েছে। পার্থবাবুর সঙ্গে আমার সম্পর্ক, আমাদের যে সংগঠন ভারতীয় গণসংস্কৃতি সংঘ বাগেরহাট শাখা, তার অনুষ্ঠানে উনি গেছেন। উনি নাট্যকার বলেছেন, নাট্যকার ঠিক নই, নাট্য পরিচালক, নাট্য প্রযোজক হতে পারে। নাট্যকার আমার পিতা দিলীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুতরাং স্বাভাবিকভাবে নাট্যকার আমি নই। আর আবৃত্তি চর্চা করি, আবৃত্তি করি সব সময়, আর সমবেত সঙ্গীতের একটা আমাদের টিম আছে। স্বাভাবিকভাবেই আমি এখানে আবৃত্তি পরিবেশন করবো না, কারণ অনেক শিল্পী রয়েছেন। আজকে আমি পরিচিত হতে এসেছি এবং কিছুক্ষণ থাকবো, তারপরে কিন্তু আমাকে চলে যেতে হবে 8:30টার মধ্যে। মিথুন ভট্টাচার্য নামটা এই মধ্যে বলছে, বসে রয়েছে হাসছে। স্বাভাবিকভাবেই এই সবাই ভালো থাকবেন, বাসন্তিক ছোঁয়া, স্পর্শ, আনন্দ, অনুভূতি সব নিয়ে আপনারা এগিয়ে চলুন। আমার কথা সমাপ্ত। আর আরেকটা কথা বলি, আমাদের তাহাদের কথা বলে একটি অনুষ্ঠান হয় অনলাইন হতো, সেটা আমরা নেক্সট মান্থ থেকে আবার শুরু করবো। আমরা স্টুডিওর আকারে করবো, অনলাইনে করতাম। সেখানে আমরা বই নিয়েও আলোচনা থাকবে আমাদের মাসে 2 দিন করে, ভালো ভালো বইগুলো নিয়ে, বা নতুন বই যদি তারা মনে হয় যে তার প্রমোশন দরকার, আমরা চেষ্টা করবো, কারণ আমরা বই পড়ার পাঠক বানাতে চাই। সুতরাং সেই তাহাদের কথায় আপনারা যোগাযোগ করবেন, নিশ্চয়ই ওই মনভাষায় যোগাযোগ করলেই হবে। আমরা পরের শিল্পী লাবণী মণ্ডল, লাবণী।
আর তার বঙ্গভূমি কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। তেমন দিন কবে আসবে কবে আসবে, যখন গরুর বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধাবে, ওদিকে ওটা কি দেখব, নদী ভরি জল টম টম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলা খিড়খির খিড়খির করে হাসে, অন্তর্যামী লালায়ন মিটি মিটি হাসবেন, শুধাবেন তোমার মনে লাই কতবার এসো এদিকে, তোমার মনে লাই কত পূজা লিয়েছ, কি হলো বঙ্গভূ, কি হলো বঙ্গভূ, বাঁধ হয়েছিল পুরো বাঁধ বাজল, নদী শুকাইছিল এখন ইলান হয়েছে, বছরে তিনবার ধান উঠে, দেখেনি নতুন দালান হয়েছে কত, তোদের আর কষ্ট নাই, তোদের আর কষ্ট নাই, বিকেলে সোনার পাড়া লহর, তুই শুন টিক 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 করে শব্দ উঠে, বল দিনি ও কিসের শব্দ, কি জানি, মা লক্ষ্মী অবাক হয়ে তাকান, মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ বটে, দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায় তেমন দিন কবে আসবে গো, কবে আসবে, দুধ পাবে, পেট ভর মুড়ি পাবে পোড়া দেশের মানুষ, তেমন দিন কবে আসবে গো, কবে আসবে। ধন্যবাদ। এরপরে ইন্দ্রলিন্দাকে বলবো। মহুয়া পুরো নামটা বলুন। মহুয়া ঘোষ। তারপরে আপনার মুখ কত গান, আমার গানে আমরা যাবো। নমস্কার, উপস্থিত সবাইকে বাসন্তী শুভেচ্ছা। অনেক দিদাকে অনেক ভালোবাসা আমাকে এখানে ডাকার জন্য। আমিও একটা আঞ্চলিক কবিতায় বলি, বলে গেল কবি দেবাশিস দণ্ডে দিদির দিদা। হইলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, হইলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, মন ইচ্ছা পাখির পাড়া দামোদরের সরে, হইলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, মন ইচ্ছা পাখির পাড়া দামোদরের সরে, মন্ডপুরে খাক হইলদা গুড়া মাখ, বুকের ভিতর মৌ গুন গুন বাইছে মধুর সাথ, হে হে দিদিকে দিতাঙ্গে 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 দিদিকে দিতাং, হে দিদিকে দিতাঙ্গে 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 দিদিকে দিতাং, সাথের ভিতর মৌ রানীর পাড়া বউ, মৌ পাড়াতে নাই জমেছে নাচনি ঝুমুর ছোপ, ঘরে হারির হাত আকাশ লাল হেলা, দক্ষিণ পারে খেলছে বাতাস লড়ছে শিমুল ডাল, হে হে দিদিকে দিতাঙ্গে 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 দিদিকে দিতাং, হে দিদিকে দিতাঙ্গে 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 দিদিকে দিতাং, মন্ড ধরুক ধুর কে ছবি আইছো, মন্ড ধরুক ধুর কে ছবি আইছো, পলাশ ডালে খেপা কোকিল ডাইছে গু গু, মনের দেনাইলা চুলহাই গেল কার, কেউ জানে না কিসের লাগে মাতাল হইল মাল, হে হে দিদিকে দিতাঙ্গে 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 দিদিকে দিতাং, হে দিদিকে দিতাঙ্গে 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 দিদিকে দিতাং, ফাগুন মাসে ফাগ লাগ ভেলকি লাগ, ফাগুন মাসে ফাগ
পাগল হাম তেরি গরব হে হে দিদি কি দি টাঙ্গে দি টাঙ্গে দি টাঙ্গে দিদি কি দি টাং হে দিদি কি দি টাঙ্গে দি টাঙ্গে দি টাঙ্গে দিদি কি দি টাং দিদি কি দি টাঙ্গে দি টাঙ্গে দি টাঙ্গে দিদি কি দি টাং দিদি কি দি টাঙ্গে দি টাঙ্গে দি টাঙ্গে দিদি কি দি টাং ধন্যবাদ। একটা ছোট্ট কথা বলি হ্যাঁ, নিশ্চয়ই আসুন। গালাগালি না দিলেই হবে। না না কানাগালি দেবো কেন? এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসে মনের মনে তো বুঝতে হচ্ছে না, শুধু ভালোবাসতে ইচ্ছে করছে। আর এমন ভালোবাসার সন্ধে আমরা দুজন মানুষ মিলে কিছু একটা ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু সেই মানুষটি বলছে যে না, তার নিজের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, কিন্তু আমি এতটাই দূরে থাকি, তাই তাকে আমি একটুখানি ডেকে দিচ্ছি। এসো অনিন্দিতা। তাহলে তুমি বলে দাও। দেড় ঘন্টা পর পর একটা ট্রেন থাকে, আসলে আমরা একটু যদি বলেন, আসলে ওনাকে 10 বার চলে যেতে হবে, অনেকটা দূরে, তাই বলছি। আমি এসে হচ্ছি সেই 4:30। আচ্ছা একটা তো হয়ে যাক। আমরা একটা বাচ্চাদেরকে একটু করে দিই, বাচ্চারা অনেকক্ষণ বসে আছে, তারপর আমরা হ্যাঁ এটা একটু সরিয়ে দিচ্ছি, আমরা সরিয়ে দিয়ে বাচ্চাদেরটা তাই একটু করে নিই। এরপরে আমাদের সেই যেটা প্ল্যান করে 30 থেকে ওরকমই করতে হবে, সারাদিন যাতে আমরা করবো একটা বাগান বাড়িতে দেখি। তো এলো না সারাদিন কোনো টাইম ব্রেকটা দিই। আচ্ছা, এখন নিত্যাঙ্গন ডান্স একাডেমির ছেলে মেয়েদের নামগুলো ঠিক আছে, তাদের নামগুলো সৃজিতা মণ্ডল, আদিত্য চন্দ্র,
কৃত্তিকা দাস আর তুই? শ্রীধা মুখার্জি, বেশ। শ্রীধা কর্মকার। ওরা এখন দুটি নাচ দেখাবে। Hidayam Mahuram
আমরা নাচের পার্টটা একটু শেষ করে নিতে যাচ্ছি, কারণ বারে বারে বানানো সবার একটু অসুবিধা। সৌমাল্যকে আমি একটু ডেকে নেবো। তার ফাঁকে আমাদের মৌমাছি পক্ষ থেকে শিশুদের জন্য আমাদের মৌমাছির এক বন্ধু তোমরা এখানে একটু দাঁড়াও, আমার দুটো পরে দাদাটা করার পর আমরা আমাকে হ্যাঁ স্যার বাচ্চারা আছে
আচ্ছা, আমরা একটা আপনাদের কাছেই বলি, কারণ আমরা সবসময় যে এখন এই দুটো নাচ দেখে নেবো না, একটা শ্রুতি নাটক দেখে নাচ দেখবো, কি করবো? আর কেউ কিছু বলছেন? যাই করুন না কেন একটু স্পিড বাড়ান, এবার একটু হ্যাঁ, মানে স্পিড তো আমাদের তো কিছু করার নেই, তাহলে নাচটাই হয়ে যাক, বাচ্চাদেরটা ছেড়ে দিই আমরা, ছেড়ে দিই। আরেকটা করতে একটু স্পিড বাড়ান, হ্যাঁ। পরবর্তী শুটিংয়ে বলে আমাদের বলে রাখলাম। আচ্ছা, নাচে তোমরা চলে এসো ভাই। একটু ঘুরে গেলে আসুন, দাঁড়ান। এরপরে শ্রুতি নাটক হবে, শ্রুতি নাটকের পর আমরা কিছু একক কবিতা এবং গানে যাবো, বলে রাখলাম। অন্য যারা একক গান এবং কবিতা বাকি আছে, হ্যাঁ চটপট তুলেছে। হ্যাঁ, Thank you.
রজনী গন্ধায় মুখ সাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার রজনী গন্ধায় মুখ সাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া মুগ্ধ চোখের রঙিন সকল মাথা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছাড়া মুগ্ধ চোখের রঙিন সকল মাথা তোমার চাঁদের আলোয় খিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার ভাবায় ভাবায় করেছি যে গান আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারা প্রাণ আমার পাগল ফেরা প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। ধন্যবাদ ছায়াদিকে এবং আমাদের শিল্পীদেরও। এরপরে শ্রুতি নাটক, তারপরে নিউ টাউন থেকে তারা আপনারা দুটো টিমে চলে আসুন, পরপর আমরা করব। নিউ টাউন শিল্পী মিলে নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে বাসন্তী শুভেচ্ছা। মধুভাষী এবং অক্ষরমালার এই যে বাংলা ভাষা এবং সাহিত্যকে নিয়ে একটা অসাধারণ প্রয়াস, এই প্রয়াসকে সম্মান জানাতে আজকে আমাদের নিবেদনে একটি কণ্ঠনাটক মোদের গরব মোদের আশা আমন বাংলা ভাষা। কলমে শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে আমি স্বাগতা ভট্টাচার্য, আমার সঙ্গে শ্রী অলোক দাস। শুরু করছি নাটক মোদের গরব মোদের আশা আমন বাংলা ভাষা। মাঝে মাঝে মনে হয় ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে না পড়াতে আমার কাজ অফিস থেকে এত খারাপ মুড নিয়ে ফিরলে কি হয়েছে? আজও কি সেই বস? হ্যাঁ, বিশ্বাস সামলান বাংলায় কিছু বলে ফেললে তো বেশিভাবে অপমান করেন। হবেই তো, উনি তো সান্নাল নন, উচ্চারণ করেন সানিয়াল। নিজেকে বাঙালি ভাবতে লজ্জাই পান। কিছু মেল করলেই ইচ্ছে করে এমন কিছু অচেনা শব্দ ব্যবহার করেন যে ইংরেজিগুলোর অর্থ দেশের কারোর জানাই থাকে। আর ডিকশনারি ঘাটত নয়তো ওনাকে জিজ্ঞেস করে অপদস্থ করেন। তোমাদের অফিস পার্টিতেও দেখেছি ওনার স্ত্রী আর বাচ্চারাও তো শুদ্ধ ইংরেজিতে কথা বলে, আর যারা বাংলায় কথা বলে তাদেরকে যেন কেমন তাচ্ছিল্যই করে। কোম্পানি থেকে যে মেয়েটাকেও অ্যাসিস্ট্যান্টের জন্য পাঠিয়েছিল বাংলায় কথা বলায়, তাকে তো প্রভিন্সিয়াল মেইন ল্যাঙ্গুয়েজ বলে ভালো পেয়েছিল। একটা নতুন প্রজন্ম তৈরি হয়ে গেছে যারা এক অদ্ভুত ভাষায় কথা বলছে, গ্রামারহীন, মাথামুন্ডহীন, স্পোকেন ইংলিশ, নয়তো বাংলা বললেও হিন্দি আর ইংলিশ মিশিয়ে অনেক ভাঙা ভাঙা উচ্চারণে যেন বাংলা উচ্চারণের কত কষ্ট। এই অন্তঃশ্বাস শূন্যতাকে মন থেকে মানতে পারে না বলেই তো কনফিডেন্টের দিন। মাতৃভাষা সঠিক হলে ভাষাও ঠিক শিখে না। রবীন্দ্রনাথ টেগোর ছাড়া এরা অন্য কোনো বাঙালি হারিয়ে যাচ্ছে। এই যে ধুমধাম করে বইমেলা হয়, কদিনই বা কেন মিলেও পরে কত একটা সময়ের নারী লেখকদের ব্যবসাও তাদের নতুন বই ফেরার জন্য ঠিক নতুন মতন কিছু নেই। এখন লম্বা লাইন করে খাবারের স্টল, একটা প্রকাশনী সংস্থা বাদে অন্যরা শুধু টাকার বিনিময়ে এমন সব বই ছাপে যেগুলো ওই লেখকদের বন্ধু বান্ধব আর চেনাশোনারাই কেনে। বর্ষের মানদণ্ডে বাঙালিদের ব্যক্তিগত বুদ্ধিবৃত্তি আর যে সম্মান দিন হারিয়েই চলেছে। আমরা সব দেখছি, বুঝছি, শোনো, কোথায় তুমি? এখন এসো। এত উত্তেজিত? একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে।
আমাদের কোম্পানি নিজের মাতৃভাষায় নিজেদের সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের উপর লেখা চেয়েছে। তুমি তো জানোই। তুমি বলেছিলে নিজেও লিখবে না, লেখা জমাও দেবে না, অথচ পরে সান্নাল তোমাকে ধরতে তুমি তার নিয়ে একটা অমন সুন্দর লেখা লিখে দিয়েছিলে। আরে চাকরি বাঁচাতে আর দশকে খুশি করতে কিছু এমন নোংরা কথা কাজটা করতে। আরে ছাড়ো এসব। যা বলছি শোনো, আমাদের লেখাটাই সর্বভারতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আই, কি আনন্দের খবর! নিজে এক লাইন বাংলা তো লিখতে পারে না, বাংলা নাকি জাস্ট একটা প্রভিন্সিয়াল ভাষা, এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। তো তোমার লেখা পাঠিয়ে প্রথম আবার প্রাইজটা তো নিয়ে নিল। না না, সেটা অফিসকে মিষ্টি খাইয়ে সরাসরি স্বীকারও করলেন লেখাটা যে আমারই। এবং এ কথাও বললেন যে লেখাটা পড়েই বিভিন্ন বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে অনেক নতুন অজানা কিছু জানতেও পেরেছে। তুমি না বললেও সবাই তো জানে বাংলা ভাষায় কিছু লেখা যে সান্নালের পক্ষে সম্ভব নয়। তবু যাই হোক, সত্যিটা তো স্বীকার করেছেন বাংলা ভাষাকে এত অবজ্ঞা, অথচ দেখো বাংলা নিয়ে লিখতে গিয়ে সেই দ্বারস্থ হতে হলো তো তোমারই। লেখাটা প্রথম হয় চাক এসেছে হেড অফিস আয়োজিত বিরাট মঞ্চে বাংলা বাবু প্রাইজ দেওয়ার জন্য। সম্মান বললেন সত্যিটা জানি আমাকেই পাঠাবেন উনি স্ত্রীর দিল্লিতে সম্মাননা অনুষ্ঠান। সব লড়াই তো সরাসরি সম্মুখে প্রত্যক্ষ করা যায় না, কিছু লড়াই কিন্তু লড়ে চলে অন্তরালে সংকটে। আজ কি গর্বই হচ্ছে না আজ বাংলা ভাষাকে নিয়ে তোমার লড়াই, আজ তবে একটা অন্তত স্বীকৃতি দেবে। না, আমি ব্যতীত আসলে বাংলা ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য সর্বভারতীয় প্রতিযোগিতায় বাংলা ভাষা প্রমাণ করলেও বাংলা ভাষাই যে আজও শ্রেষ্ঠ। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য অভূতপূর্ব ঘটনা তো একটাই, যেখানে শহীদ হয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার আর সফিউলের মতো অসংখ্য যুবক। হাজার শত গান। এই ভাষা হার মানতে শেখেনি, মাথা উঁচু করে এগিয়ে যাবে ঠিক আগামী বছর। সত্যি খুব তাই। এই সময়টা কাটিয়ে যতই আস্থা ছেড়ে গেছে মনে হয়, তা পেরিয়ে সামনে ঠিক চলবেই। অবশ্যই সে বিশ্বাস কেবল আমাদেরই নয়, জানি সেই বিশ্বাস বুকে নিয়ে আছে সকলেই। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা।